আসুন পরমপিতা পরমেশ্বর, যার মুখ্য নাম ওম, অত্যন্ত ভক্তিপূর্বক চোখ বন্ধ করে 3 বার উচ্চারণ করি। আসুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। सर्वेभ्यो नमः। সকলকে সাদর নমস্তে। শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ প্রশিক্ষণ শিবিরের ৪র্থতম প্রশিক্ষণ শিবিরে আজ ৪র্থতম দিন। তার মানে সকলে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, একেবারে উপরে আমি এখানে লিখেছি, দেখুন যে সংস্কৃত বর্ণমালাতে অন্তর্জ বর্ণ নেই, এই জন্য সকল অন্তর্জকে অন্তস্থীয় উচ্চারণ করতে হবে। এখানে কথাটা ভালো করে বুঝুন। আমরা যে বাংলাতে অন্তর্জ উচ্চারণ করি, যেমন আমার ফোনটা একটু আসতে দাও তো, শুনতে পেয়েছো? ঠিক আছে। তো আমরা যেমন এই যে যেমন কথাটা বললাম, বাংলাতে যেমন যেমন বলি, যেদিকে বলি, তারপরে যাই হোক, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ওখানে দেখবেন অন্তর্জকে ব্যবহার করা হয়। কিন্তু সংস্কৃতম বা হিন্দিতে কিংবা অনেক আমাদের মানে আমাদের ভারতবর্ষে অনেক ভাষাতে এই অন্তর্জ নেই। তো সমস্ত ভাষার জননী হচ্ছে সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষাতে কিন্তু অন্তর্জ নেই। অন্তর্জ এটা বাংলা স্পেশালিস্ট বলা যায়, এটা কেবলমাত্র বাংলা ভাষাতে ব্যবহার হয়েছে, অন্য জায়গায় আছে কিনা আমার জানা নেই, সংস্কৃত ভাষাতে নেই। তো আমাদের এখানে কি করতে হবে, গীতার যে শ্লোক, সেই শ্লোকে দেখবেন বিভিন্ন জায়গাতে অন্তর্য দেখতে পাবেন। যেমন আমার হাতে একটি গীতা আছে, গীতার মধ্যে দেখবেন অনেক জায়গাতে অন্তর্য রয়েছে। যেমন আমি একটা পাঠ করে শোনাচ্ছি। পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমু, এই যে আচার্য লেখা আছে, এখানে আচার্য লেখা আছে, আচার্য, কিন্তু এটা আচার্য হবে না, এটা আচার্য হবে। ঠিক আছে, আমি দাঁড়ান আপনাদেরকে ছবি তুলে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই দেখুন, এখানে এটা হচ্ছে প্রথম অধ্যায়ে তৃতীয় মানে 3 নম্বর শ্লোকে দেখুন লেখা আছে, এই দেখুন, কেউ একজন জুড়তে চাইছেন দেখতে হবে।
এই হচ্ছে সেই শ্লোকটি। শ্লোকে দেখুন এখানে পরিষ্কার কি লেখা আছে দেখুন। আচ্ছা, দেখতে পাচ্ছেন না কেউ? এমন থাকলে হাত উঠাবেন, হ্যাঁ। আচ্ছা, তার মানে সকলে দেখতে পাচ্ছেন। এই দেখুন, পশ্যৈতাম পাণ্ডু পুত্রাণাম, দেখুন আচার্য, এই দেখুন, এই দেখুন এখানে অন্তর্জ রয়েছে। কেবল এখানে নয়, দেখুন আরো দেখাচ্ছি। এই দেখুন, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি, এই দেখুন এই ইউধির জায়গায় এখানে অন্তর্জ আছে। তারপরে পরের লাইনে দেখুন অন্তর্জ ডবল আছে, হস্য আছে। তো এই যে জায়গাগুলো, তারপরে দেখুন এখানে বীর্যবান, মানে এখানে রয়েছে অন্তর্জ। তো প্রচুর এমন অন্তর্জ সম্মুখীন কিন্তু হতে হবে। তো এই অন্তর্জ যে লেখা হয়েছে, এটা আমাদের প্রথম বাঙালি পণ্ডিতদেরই ভুল। যেহেতু সংস্কৃততে অন্তর্জ হয় না, তো সেহেতু এখানে শ্লোকগুলো তো লেখা উচিত হয়নি। তো বাঙালি পণ্ডিতদের এটা অনেক বড় ভুল। এখানে ডাইরেক্ট অন্তঃস্থ লেখা উচিত ছিল। তো আমাদেরকে কি করতে হবে? প্রত্যেক অন্তর্জকে অন্তঃস্থ বানিয়ে নিতে হবে। মানে অন্তর্জ বলে কেউ নেই। অন্তর্জ থাকলে কি সমস্যা হচ্ছে এখন উচ্চারণে? অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুধি হয়ে যাচ্ছে, যুধি। তারপরে যুযুধানো বিরাটস্য, কিন্তু বাস্তবে ইয়ুধানো বা ভীমার্জুনা সমায়ুধি। তো উধি না বলে আমাদের যুধি বলতে হবে। তারপরে বীর্যবান না বলে আমাদের বীর্যবান বলতে হবে। এভাবে যেখানে যেখানে অন্তর্য থাকবে, এই যে ইউধা মনুষ্য, এখানে ইউধা মনুষ্য না বলে আমাদেরকে বলতে হবে যুধা মনুষ্য। তো এই সমস্যাগুলো কিন্তু বাঙালিদের পড়তে হবে। এই কারণে অন্তর্য নামক কোনো বর্ণ সংস্কৃততে নেই। যেখানে যেখানে অন্তর্য সঙ্গে দেখা হবে, সাথে সাথে তাকে টাটা বাই বাই করে দিয়ে তাকে কি করতে হবে? অন্তঃস্থের নিচে একটি বিন্দি লাগিয়ে দিতে হবে। এইবার দেখুন অন্তঃস্থের উচ্চারণ কিভাবে করতে হয়। এই অন্তঃস্থের উচ্চারণ করতে গেলে একটি মোটামুটি ভাবে আমরা এটাকে ভাঙতে পারি, যে ই যুক্ত অ সমান সমান কি হয়? ইয়, ইয়। তো এই যে ই যুক্ত অ উচ্চারণ করলাম, মানে ই এবং অ কে যুক্ত করে দিলে অন্তঃস্থের উচ্চারণ মোটামুটি চলে আসে। তো ভাঙলে ই আর অ চলে আসে। তো যখন কোনো জায়গায় অন্তঃস্থিয় থাকবে, সেখানে ইয়া এমন ভাবে উচ্চারণ করবে। যদি আকার থেকে যায়, তো কি করবেন? স্বরবর্ণের ওই আকার হস্যিকার গুলো কাজে লাগাবেন। যদি অন্তঃস্থ আকার থাকে, তো ইয়া। যদি হস্যিকার থাকে, ই। যদি দীর্ঘার থাকে, ই। যদি হস্যকার থাকে, ইউ। যদি দীর্ঘকার থাকে। আচ্ছা, এখানে এখানে এটা ভুল হয়েছে। এই যে এখানে বড় উ থাকা দরকার ছিল, টাইপিং মিস্টেকে এখানে ইয়ে চলে এসেছে, ঠিক আছে। তো ইউ, তারপরে ইরি, ইরি। যদি একার থাকে ইয়ে, যদি ঐকার থাকে ইয়ই, যদি ওকার থাকে ইয়ো, যদি ঔকার থাকে ইয়ৌ। যদি অনুস্বর থাকে অন্তঃস্থের পশে, তো ইয়াং, ইয়াং এমন উচ্চারণ করবেন। যদি বিসর্জনীয় থাকে ইহা, ইয়াহা, ইয়াহা, ইয়াহা এমন উচ্চারণ করবেন। তো অন্তঃস্থকে উচ্চারণ করতে গেলে এই নিয়মটাকে আপনারা মাথায় রাখবেন। চলুন, কে বুঝতে পারেননি আমাকে বলুন হাত উঠিয়ে। কেউ লজ্জা করবেন না, বলতে পারেন। ঠিক আছে, চলুন, তার মানে আপনারা সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তী পেজে হ্যাঁ। আচ্ছা, কে বলছেন না? হ্যাঁ। আচ্ছা, দেখো আমার প্যান্টের থেকে মানি ব্যাগ বের করে দিন।
হ্যাঁ, এবার আপনি কি বলছিলেন যে ওখানে অন্তর্জ ইউজু আছে, তাই না? তো আমরা ইউ কেন বললাম, তাই তো? তো এটাই তো বললাম এতক্ষণ ধরে যে সংস্কৃত বর্ণমালাতে সংস্কৃত বর্ণমালাতে অন্তর্জ বলে কোনো বর্ণ নেই। অন্তর্জ বর্ণ কেবল বাংলাতে রয়েছে, বাংলা বর্ণমালাতে। ঠিক আছে? যার কারণে সংস্কৃত বর্ণমালাতে না থাকার কারণে আমাদের উচ্চারণও আসবে না। এই হিন্দি বর্ণমালাতেও নেই, এই জন্য হিন্দিতেও দেখবেন কোনো অন্তর্জয়ের উচ্চারণ হয় না। একটাই জ, সেটা হচ্ছে বর্গের জ, যেটা আমরা বলি চ ছ জ। তো এরকমই সংস্কৃততে এই চ ছ জ এটাই রয়েছে, অন্য কোনো জ নেই। এই যে অন্তর্জ আমরা বাংলায় বলছি, যেমন, যেদিকে, এই সময় ব্যবহার করি আমরা অন্তর্জ, কিন্তু সংস্কৃততে এই ব্যবহার নেই। এই জন্য অন্তর্জ সংস্কৃততে নেই। তো যেখানে যেখানে অন্তর্জ দেখবেন তাকে অন্তঃস্থিয়াও বানিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? ব্যাস, চলুন। আচ্ছা, বিপুল জি কিছু বলতে চাইছিলেন, বলুন। বিপুল জি কিছু বলতে চাইছিলেন। চলুন পরবর্তী পেজে আসি। এবার ব এর উচ্চারণ, ব। এই যে ব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন আমাদের বর্ণমালাতে দুটি ব থাকে বাংলাতে। দুটি বর্ণ কি কি? একটা হচ্ছে প ফ, ব ভ ম। আর একটা হচ্ছে ইয়ারা ল ব। এই দেখুন, আমি উপরে লিখেও রেখেছি, দেখুন। বাংলাতে প ফ ব ভ ম, এখানে একটা ব পড়লাম। তারপরে, আচ্ছা, এখানে এর পাশে অনুস্বার চলে এসেছে, এটাকে কেটে দিতে হবে। টাইপিং মিস্টেকে চলে এসেছে, ঠিক আছে? তো ইয়া র ল ব, এই ইয়া র ল ব, এখানেও একটা ব পেয়ে যাচ্ছি। তো দুখানা বয়ের উদ্দেশ্য কি, দুখানা ব থেকে লাভটা কর। বাঙালিদের কত বড় প্রবলেম হয় দেখুন, যে দুটো ব দেখতে তো একেবারে অবিকল একই রকম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে তো মুশকিল আছে। আমরা কোন ব, প্রথম কথা, দুটি ব আছে মানে নিশ্চয়ই দুটি বয়ের উচ্চারণ আলাদা হওয়া দরকার। এবার দুটি বয়ের উচ্চারণ যদি আলাদা হয়, দেখতে তো দুটো বকে একই। তো আমরা কি করে বুঝবো যে এখানে কোন বটা রয়েছে? এখানে দেখুন ইয়ারা লবর পাশে রয়েছে বলে আমরা বুঝতে পারছি এটা ইয়ারা লবর, অন্তঃস্থ ব। এটাকে ইয়ারা এটাকে ইয়ারা লব, এই চারটে বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলে, বা অন্তর থেকে উচ্চারণ করার জন্য। তো তাহলে এই বটা যে ওই প ফ বয়ের ব, কোনো শব্দ যদি থাকে আমরা কি করে বুঝবো? যেমন দেখুন, এখানে এটা লেখা আছে, দেখুন, দেখাচ্ছি। এই যে মধ্যবর্তী, মধ্যবর্তী এই যে ব, এটা প ফ এর ব নাকি ইয়ারা লবের ব, কি করে বুঝবো বলুন? বাঙালিরা বুঝতে পারবো না আমরা। এই বাঙালিদের, আমাদের পণ্ডিতদের অনেক বড় ভুল হয়েছে, যে এইগুলোকে পরিবর্তন করেন। এগুলো করার দরকার ছিল। হিন্দি কিংবা অন্যান্য সমস্ত যে লিপি, মানে আমাদের ভারতীয় অন্যান্য ভাষার লিপিতে এই বয়ের পরিবর্তন তারা করেছে। তো হিন্দিতে বা দেবনাগরী হরফে বয়ের পেটটা কেটে দেওয়া হয়েছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। আমি এখানে লিখে দেখাচ্ছি, হিন্দি কিবোর্ড বানিয়ে নিলাম। এবার দেখুন,
প হ ব ভ। এই দেখুন প ফ ব ভ। এই যে বটা দেখুন, বড় করছি দাঁড়ান, এই বটা দেখুন পেটটা কেটে দেওয়া আছে। আর হিন্দিতে ইয়ার আলাওয়ার বটা কেমন আছে দেখুন, ইয়া, ইয়া, রা, লা, ব। এই দেখুন হিন্দিতে কিংবা দেবনাগরী ভাষায় কিংবা অন্যান্য সমস্ত লিপিতে দুটো বয় আলাদা রকম আছে। যেটা প ফ বয়ের ব, ফটা হয়, যেটা প ফ বয়ের ব তার পেট কাটা, আর যেটা অন্তঃস্থ ব ইয়ারালা বয়ের ব সেটা হচ্ছে পেট না কাটা। তো আমরা এটা দেখলে পরিষ্কার বুঝতে পারি, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। এই কারণে আমাদের সমস্যা হয়। সেই সমস্যার থেকে সমাধান কিভাবে করতে হবে সে আমি বলে দিচ্ছি। হুম। তো আমাদের যে আহ, দেখবেন ইন্টারনেটে সার্চ করবেন কিংবা আপনাদের যে প্লে স্টোর আছে সেখানে গিয়ে হিন্দি ভগবত গীতা ডাউনলোড করবেন। হিন্দি ভগবত গীতা ডাউনলোড করে কি করবেন, ওখানে দেখবেন পেট কাটা বা কোনগুলো রয়েছে, সেইগুলো কি করবেন এই শ্লোকে, যে শ্লোকগুলো পাঠ করছেন যেখানে পেট কাটা বা কোনটা আছে সেখানে বাংলাতে তার পেটগুলো কেটে দেবেন। ঠিক এইভাবে এই দেখুন, যেই আপনি আপনার বইতে যে পেট কাটা গুলোকে পেট কেটে দেবেন, তো আপনার তাহলে ক্লিয়ার হয়ে গেল যে এইগুলো পেট কাটা পাও, আপনি তাহলে সেই হিসাবে উচ্চারণ করতে পারবেন। এইবার আমাদের এটা আমরা বুঝলাম, বোঝার পরে এবার আমাদের দ্বিতীয় কি, যে এই যে ইয়ারালা বয়ের যে ব, এই বয়ের উচ্চারণ আমরা কিভাবে করব। তো এর জন্য ব্যাকরণ শাস্ত্রে এই বয়ের উচ্চারণ বিষয়ে বলা হয়েছে, এই বয়ের উচ্চারণ দাঁত এবং ঠোঁটের মধ্যবর্তী স্থান থেকে হয়। দেখুন প ফ ব, এটা তো ওষ্ঠ স্থান থেকে ব এভাবে বলা হতো, কিন্তু এই বয়ের উচ্চারণ দাঁত এবং ঠোঁটের মধ্যবর্তী স্থান থেকে করতে হবে। তো দাঁত এবং ঠোঁটের মধ্যবর্তী স্থান থেকে যখন করব তখন এরকম উচ্চারণ হবে ওয়া, 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 ওয়া। তো দেখুন দাঁত মাঝখানে রেখে উচ্চারণটা করতে হবে ওয়া, ওয়া। যদি দাঁত দিয়ে করতাম কি হতো, এই ঠোঁট দিয়ে করতাম কি হতো ব, দাঁত দিয়ে করলে ও, আর এর মাঝখান থেকে করলে ওয়া। এবার এটাকে আর একটু সরল করার জন্য আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ এখানে দিয়েছি, যেমন যদি ব থাকে তো বকে যদি ভাগ করে দিই, যেমন অন্তঃস্থকে ভাগ করেছিলাম যে ইয়, হস্যই আর অ দিয়ে, তো এখানে ও এবং অকে যুক্ত করে দিয়েছি। ও এবং অকে যুক্ত করলে কি হবে ও আ। এইটা বলে দেখুন, দেখুন দাঁত এবং ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণটা বেরিয়ে আসবে ওই বয়ের উচ্চারণ। ধ্যান রাখবেন যে বয়ের উচ্চারণ করছি ও, ও আ, এভাবে বলবেন কিন্তু ব ভাব রেখে বলবেন ও আ, মানে ব ভাব রেখে ও এবং অকে উচ্চারণ করুন ও আ, ও আ। এই দেখুন উচ্চারণটা কিন্তু চলে এলো। এবার যদি এই বয়ের পাশে আকার থাকে তাহলে কি করবেন, দেখুন আমি পরবর্তীতে লিখেছি ও যুক্ত আ, ও আ, ও আ। এভাবে মানে ব কে ধ্যান রেখে ও এবং আ উচ্চারণ করবেন। শুধু ও আ এরকম বললে হবে না, ও আ এরকম বললে কিন্তু হবে না, ব কে ধ্যানে রেখে ও আ কে আপনি সহযোগী হিসেবে ব্যবহার করছেন ও আ, মানে ব কেও ব্যবহার করছেন সঙ্গে ও আ কে সহযোগী হিসেবে নিলেন ও আ। এভাবে যদি হস্যিকার থাকে তো ওই, যদি দীর্ঘিকার থাকে ওই, যদি হস্যকার থাকে ঔ, যদি দীর্ঘকার থাকে ঔ, যদি রিকার থাকে ওরি, যদি ডবল ডিকার থাকে ওরি, যদি একার থাকে ওয়ে, যদি ওইকার থাকে ওই, যদি ওকার থাকে ও, ও, যদি ঔকার থাকে ঔ, ঔ, এমন উচ্চারণ হবে ঔ। যদি যদি বয়ের পাশে অনুস্বর থাকে ওয়াং, ওয়াং। যদি বয়ের পাশে বিসর্গ থাকে ও আহা, ও আহা, ও আহা, এমন উচ্চারণ হবে। তো
বয়ের উচ্চারণ বিষয়ে আপনাদের কারোর কোনো সংশয়, কেউ বুঝতে পারেননি, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, তার মানে আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পেরে থাকেন, এখন আপনারা হাত ওঠাতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারেননি সেটা হালকা করে একটু বলুন, তাহলে আমার সুবিধা হবে, নাহলে আমার প্রথম থেকে বলতে হবে আমার। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা মিতাজি, আপনি হাত উঠিয়েছেন, আপনি কি বলতে চাইছেন বলুন। আচ্ছা চলুন, আরেকবার বলি। প ফ বয়ের যে ব, এটা ওষ্ঠ স্থান থেকে উচ্চারণ হয়। প ফ ব এগুলো সব ওষ্ঠ মানে ঠোঁট থেকে উচ্চারণ করতে হয়। এই জন্য এই বয়ের উচ্চারণ হয় ব। সেটাকে পেট কেটে আমাদেরকে চিহ্নিত করে নিতে হবে। শ্লোকে কোথায় কোথায় আছে সেটা দেখতে হবে, কোথায়, হিন্দিতে। হিন্দি কোনো পুস্তক কিংবা হিন্দি আমাদের যে গুগল প্লে স্টোর, সেখানে আপনারা হিন্দি ভগবদ্গীতা ডাউনলোড করবেন, করে মিলিয়ে নেবেন। এটা একটা কাজ হয়ে গেল। তো ব নিশ্চিত হয়ে গেল, যখন পেট কাটা ব গুলোকে ঠোঁট থেকে ব এমন উচ্চারণ করবে। আর যেটা পেট না কাটা ব হবে, সেটা হচ্ছে অন্তস্থ ব, ইয়ারা ল বয়ের ব। এই বয়ের উচ্চারণ করতে হয় দাঁত এবং ঠোঁট এর মাঝখান মানে মধ্যবর্তী অবস্থান থেকে। তো দাঁত দিয়ে যদি ব উচ্চারণ করি কেমন হবে, ব। আর যদি ঠোঁট দিয়ে উচ্চারণ করি ব, তাহলে মধ্যবর্তী স্থানে আওয়াজটাকে নিয়ে আসতে হবে। ওয়া, ওয়া, ওয়া। ঠিক। এইটা করার জন্য আমরা সহযোগী হিসাবে ব্যবহার করছি কাকে, ও কে ব্যবহার করছি, ও। ও যুক্ত অ, এটাকে যদি আমরা ধরে নিই, শুধু এরকম বলবো না, মাথায় রাখবো। বয়ের বকে একটু মাথায় রাখবো, রেখে তার সঙ্গে আমরা সহযোগী হিসাবে ও এবং অকে ব্যবহার করব ঠোঁট এবং দাঁতের মধ্যবর্তী স্থানে। ওয়া। দেখুন উচ্চারণ চলে এলো, ওয়া। তো এইভাবে যখন আকার থাকবে বয়ের পাশে, এই যে বয়ের পাশে, ওয়া। যদি হস্যিকার থাকে ওই, যদি দীর্ঘিকার থাকে ওই, যদি হস্যকার, যদি দীর্ঘ থাকে ও, যদি রিকার থাকে ও, যদি ডবল ডিকার থাকে ওরি, যদি ও একার থাকে, যদি ওইকার থাকে, যদি ওকার থাকে ও, যদি ঔকার থাকে ও, যদি অনুস্বর থাকে ওম, যদি বিসর্গ থাকে ও আহা। এভাবে বুঝতে পেরেছেন কি মিতাজি এবং কুমারজি? আচ্ছা মিতাজি, ঠিক আছে চলুন। এইবার দেখুন, সাহসৈব্যাভ্যা হন্যন্ত স শব্দস্তু মূলভাবে। এখানে দেখুন, এই যে, এই দেখুন আমার মাউস বাটনকে দেখতে পাচ্ছেন না আপনারা অনেকে। এই যেটা এস টাইপের একটা চিহ্ন আছে না, এই এস টাইপের যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটাকে হচ্ছে বাংলাতে, বাংলার লিপিতে অর্ধেক হ ব্যবহার করা হয়। যেটা সংস্কৃততে এই এস টাইপের একটা চিহ্ন ব্যবহার করা, এটা অ্যাকচুয়ালি চিহ্ন, কিন্তু বাংলাতে এই চিহ্নটা ব্যবহার করা উচিত ছিল, সেটা না করে সেখানে হ চিহ্ন দিয়ে দিয়েছে, যার কারণে বাঙালিরা অনেক সমস্যায় পড়ে যান, কনফিউশনে পড়ে যান। সেটা হচ্ছে এই যে, এই দেখুন, বাংলাতে আপনাদের এমন ভাবে পাবে, ওই শ্লোকটাই দেখুন, শব্দস্তু মূল, তারপরে হ আছে, তারপরে ভ ব খন্দক্ত। এই যে হ রয়েছে, এই হয়ের মাথায় দেখুন অর্ধেক মাত্রা রয়েছে, একটু কাটা মতো আছে। তো এই যে হ, এই হটা হচ্ছে ওই সিম্বল, এটা বাস্তবিক হ নয়। ঠিক আছে, এটা হয়ই নয়, এটা হচ্ছে একটা সিম্বল। এটা কি সিম্বল? এটা হচ্ছে যে দুটি শব্দ যখন সন্ধি হয় বা মিলে যায়, দুটি শব্দের যে মিলনের স্থান হয়, সেখানে যদি অ থেকে যায়,
মানে দ্বিতীয় শব্দের প্রথমে যদি অ চলে আসে তো সেই অটা বিলুপ্ত হয়ে যায়, হয়ে গিয়ে এই একটা চিহ্ন পড়ে যায়। তো চিহ্ন পড়ে গেলে কি হবে, যখন আপনি এর অর্থ করতে যাবেন তখন আপনার মানে বুঝতে সুবিধা হবে যে এখানে অ ছিল। কেননা এই এই সিম্বল যদি না দেয় সেক্ষেত্রে অর্থ করার সময় সমস্যা হয়। যারা অর্থ করেন তখন সমস্যা কি হবে, যে অ না থাকলে অর্থ অনর্থ হয়ে যাবে। যেমন দেখুন এখানে শব্দস্তু মূল, মূল শব্দস্তু মূল অভবত, ঠিক আছে।